দুর্ভোগ, এটা বলে বুঝাতে পারুম না। কোনো জায়গায় সিট পাই না, এদিকে ঘুরিয়েছি, এখানে ভর্তি হইলাম, আবার পাই আপনারা চলে যান। করোনার দ্বিতীয় ধাক্কায় লন্ডভন্ড দেশের চিকিৎসা খাত। আইসিইউ দূরের কথা, হাসপাতালে শয্যাই যেন সোনার হরিণ। চট্টগ্রামে নমুনা পরীক্ষায় সীমাহীন ভোগান্তি। মহামারীতে রাতভর ঘুরেও হাসপাতালে মিলছে না কাঙ্ক্ষিত সেবা। ঢাকার বাইরে থেকে এসেও ফিরতে হচ্ছে খালি হাতে। কেউ কেউ অ্যাম্বুলেন্সেই ঢলে পড়ছেন মৃত্যুর কোলে। আইসিইউ বেডের কারণে আমার খালামণি কিন্তু মাঝপথে মারা গেছে। এক সপ্তাহে মেট্রো রেল প্রকল্পের প্রায় 50 জন করোনায় আক্রান্ত, বাড়তে পারে মেয়াদ। আগামী বছরের জুনে উদ্বোধনের আশা। চলতি মাসেই দেশে আসছে প্রথম কোচ। অজ্ঞাত স্থান থেকে ফেসবুকে লাইভে মামুনুলের হুমকি, বললেন স্ত্রীর কাছে সত্য গোপন শরীয়ত সম্মত। শীর্ষ নেতার এমন কাণ্ডে বিব্রত হেফাজতের কোনো নেতা। ভোরের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। করোনার দ্বিতীয় ধাক্কায় লন্ডভন্ড চিকিৎসা খাত। কোভিড কিংবা নন কোভিড উভয় ধরনের রোগীদের নিয়েই এখন রাজ্যের অনিশ্চয়তা সঙ্গী করে ঘুরে বেড়াতে হচ্ছে হাসপাতাল থেকে হাসপাতালে। সংশ্লিষ্টরা বলছেন, সংক্রমণের ঊর্ধ্বগতিতে কোভিড রোগী বেড়ে যাওয়ার নেতিবাচক প্রভাব পড়ছে পুরো স্বাস্থ্য খাতে। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। ৪১ বছর বয়সী শাহজাহানের শ্বাস প্রশ্বাসের সঙ্গী এখন অক্সিজেন সিলিন্ডার। লিভার, কিডনি, হার্টে জটিলতা নিয়ে গত ১ এপ্রিল ভর্তি হন রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে। এক পর্যায়ে শ্বাসজনিত অবস্থার অবনতি হলে অন্য হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকরা। সে অনুযায়ী কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গেলেও মেলেনি প্রয়োজনীয় চিকিৎসা। অ্যাম্বুলেন্সে ফিরতে হলো অন্য কোনো হাসপাতালের সন্ধানে। কত বড় দুর্ভোগ, এটা বলে বুঝাতে পারুম না। আমার ছেলে চোখটাও মেলে না, একটু কথা বলে না, একটু কিছু খায়ও না, একটু যদি জোর করি পানি খাওয়াই বমি করি সাথে সাথে ভালো যায়। বাবারে, আমি কারে দায় করুম, আমার নসিবের দোষ। রাজধানীতে এমন অনেক কোভিড নন কোভিড রোগীর দেখা মিলছে যাদের নানা ধরনের জটিলতা থাকলেও অনিশ্চয়তায় থাকতে হচ্ছে চিকিৎসা সেবা নিয়ে। হন্যে হয়ে ঘুরছেন হাসপাতাল থেকে হাসপাতালে, কিন্তু ফলাফল শূন্য। হাহাকার দীর্ঘশ্বাস সঙ্গী করে স্বজনদের অভিযোগ, অনেক ক্ষেত্রে হাসপাতালগুলো থেকে সঠিক তথ্য না পাওয়ায় পড়তে হচ্ছে বিভ্রান্তিতে। করোনা প্রথমে টেস্ট করাইছি, আসছে নেগেটিভ আসছে। বঙ্গবন্ধু মেডিকেল নিয়ে গেলাম, ওখানে ফেরত দিয়ে দিল। ঢাকা মেডিকেল নিয়ে গেলাম, ওখান থেকে ফিরিয়ে দিল। সরোয়ার্দী নিয়ে গেলাম, ওখানেও তারা ভর্তি নিল না। এখন এই নিয়ে ৫টা-৬টা হসপিটাল ঘর হয়ে গেছে। কোনো জায়গায় সিট পাই না, এদিকে ঘুরিয়েছি, এখানে ভর্তি হইলাম, আবার পাই আপনারা চলে যান। চেষ্টা করে দেখি অন্য কোনো সিট পাই কিনা, না পাইলে এই অবস্থায় আল্লাহ পাক যা করে। সিট পাওয়া দূরে থাক, অন্তত অ্যাডভাইস করে আমাদেরকে হেল্প তো করবে। কোনো জায়গায় কোনো কিছু পাচ্ছি না। হাসপাতাল সংশ্লিষ্টরা বলছেন, কোভিড সংক্রমণ পরিস্থিতির অবনতির কারণে অনেক ক্ষেত্রে জটিল রোগীদেরও বাসায় চিকিৎসা নেওয়ার পরামর্শ দিতে বাধ্য হতে হচ্ছে। আগে হয়তো ওনারা ভর্তি হয়ে যেতেন হসপিটালে, কিন্তু এখন অবস্থার পরিপ্রেক্ষিতে আরও খারাপ রোগীদেরকে জায়গা করে দেওয়ার জন্য ওনাদেরকে এখন বাসাতেই চিকিৎসাটা নিতে হবে। রুটিন যে সমস্ত নন কোভিড, এটা আমরা আপাতত একটু সীমিত করেছি, যেহেতু আমাদের ডাক্তার সিস্টার এখানে বিশাল ইনভলভমেন্ট থাকতে হয়। চিকিৎসা সেবার উপর চাপ কমাতে কোভিড সংক্রমণ হার কমানোর কোনো বিকল্প নেই, বলছেন সংশ্লিষ্টরা। দেশে কোভিড-19 সংক্রমণের ঊর্ধ্বগতি ক্রমেই জটিল করে তুলছে জনস্বাস্থ্য ব্যবস্থাপনাকে। সংক্রমণের রাশ যদি টানতে না পারা যায়, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহতার দিকে যাওয়ার শঙ্কা বিশেষজ্ঞদের। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে মহামারীর এই সময়ে রাতের চিত্র আরও ভয়াবহ। একটি আইসিইউর জন্য যেন হাহাকার। অ্যাম্বুলেন্সে একের পর এক হাসপাতাল ঘুরেও হতাশ হয়ে ফিরতে হচ্ছে অনেককে। আবার কেউ কেউ অ্যাম্বুলেন্সে বসেই মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। স্বাস্থ্যসেবার এমন হাল এর আগে কখনো দেখেননি নগরবাসী। মধ্যরাতে নগরীর বিভিন্ন হাসপাতাল ঘুরে মোহাম্মদ আশরাফুল ইসলামের ক্যামেরায় রিপোর্ট করেছেন আহমেদ সালেহীন। রাতের নিস্তব্ধতা ভেঙে হাসপাতালমুখী একের পর এক অ্যাম্বুলেন্স। নানা ভয় আর শঙ্কা নিয়ে হাসপাতালে পৌঁছলেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। ছুটতে হচ্ছে আরেক গন্তব্যে। প্রায় ৩-৪টা হসপিটাল যোগাযোগ করছে। সাভারে এনামে চলে গেছিলাম, ঢাকা মেডিকেলে আসলাম, অনেক অনুরোধ করে সবকিছু কমপ্লিট করলো। এখন দুঃখিত লেখা বিদায় করে দিল। ১০-১৫টা হাসপাতাল তো কমপক্ষে ফোন দিয়েছি, বড় বড় প্রাইভেট যতগুলো আছে সবগুলোতে দিয়েছিলাম। ফোনে তো কন্টিনিউয়াসলি বিভিন্ন জায়গায় যোগাযোগ করতেছি। আইসিইউ কোথাও নাই, বেডের ব্যাপারে তাও যদিও একটু আশ্বাস পাচ্ছিলাম, সেটাও পাই নাই।
বিকেল থেকে সন্ধ্যা কিংবা সন্ধ্যা থেকে গভীর রাত স্বজনের চিকিৎসায় দিক বিদিক ছুটে বেড়াচ্ছেন, কিন্তু আইসিইউ তো দূরের কথা, মিলছে না সাধারণ শয্যাও। নগরী ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে অনেকে আসছেন কোভিড-19 আক্রান্ত রোগী নিয়ে। সিট না পেয়ে ভেঙে পড়ছেন হতাশায়। সাভার সুপার থেকে পাঠাইছে সরোরদিতে থেকে পাঠাইছে এই মেডিকেলে, এখানে সিট নাই, এখান থেকে আমরা চলে যেতে দেশে। এই জায়গা থেকে 4 জায়গা ঘোরা শেষ হলো, আর কত ঘুরবো? শুধু গাড়ি ভাড়া দিতে আছে, গাড়ি ভাড়া দিতে রোগী কোনো জায়গায় ভর্তি করতে পারতেছি না। সিট ক্যান্সেল করে দিল 8 দিন থেকে। তখন আমরা ঢাকা মেডিকেল, তারপরে হলি ফ্যামিলি, তারপরে ইউনাইটেড স্কোয়ারে, সব জায়গায় আইসিইউ সিট নাই আর কি। সময়ের কাছে হার মেনে সব চেষ্টা বৃথা করে দিয়ে কেউ আবার অ্যাম্বুলেন্সে ঢলে পড়ছেন মৃত্যুর কোলে। আমাদেরকে নোয়াখালী থেকে রেফারেন্স করছে ঢাকাতে। এই আইসিইউর জন্য ইবনে সিনাতে নক করা হয়েছে, ওখানে বেড খালি নাই। আনোয়ার খান মডার্নে, ওখানেও কিন্তু আমাদের আইসিইউ বেড পাই নাই। ফরাজি হসপিটালেও নিয়েছিলাম, আইসিইউ বেডের কারণে আমার খালামণি কিন্তু মাঝপথে মারা গেছে। এই মহামারী করোনায় প্রতিদিনই হু হু করে বাড়ছে মৃত্যুর সংখ্যা, আক্রান্ত হচ্ছেন হাজারো মানুষ। কোভিডে আক্রান্ত রোগী নিয়ে একের পর এক হাসপাতালে ছুটে বেড়াচ্ছেন স্বজনেরা। কোথাও মিলছে না সিট, আইসিইউ তো দূরের কথা, সাধারণ বেডও কপালে জুটছে না তাদের। এমন অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ মানুষ একটু সচেতন না হলে করোনা মহামারী ভাইরাসটি মোকাবেলা করা একেবারেই কঠিন হয়ে পড়বে। এমন অবস্থায় স্বাস্থ্যবিধি মানার বিকল্প শুধুই স্বাস্থ্যবিধি মানা। কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে আহমেদ সালাহিন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে নমুনা পরীক্ষা করতে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। একে তো শিডিউল পাওয়া কষ্টকর, তার মাঝে পেলেও অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। নানা অব্যবস্থাপনার কারণে এই সংক্রমণের এই নিয়ন্ত্রণহীন ঊর্ধ্বগতি বলে মনে করছেন চিকিৎসকরা। সাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। হুইল চেয়ারে বসা 50 ইদ্রিস মিয়া 3 ঘন্টা ধরে অপেক্ষা করছেন করোনার নমুনা দিতে। ক্যান্সারের চিকিৎসার জন্য তার জরুরি ভিত্তিতে দেশের বাইরে যেতে করোনার নেগেটিভ সার্টিফিকেট প্রয়োজন। ব্যাপারটা নিয়ে কোথায় আছে দেখাও দিচ্ছে না। এখন আসছে 10:30 লেগছে, আসছে আর 11:30। রিকোয়েস্ট করছি, একটা হচ্ছে রোগী, তারা বলতেছে রোগী কোনো সেবা নেই। ইদ্রিস মিয়ার মতো অবস্থা এখন পুরো নগরীর বাসিন্দাদের। এমনিতে বিদেশি যাত্রীদের যাত্রার আগে করোনা পরীক্ষা বাধ্যতামূলক। এর মাঝে সংক্রমণের হার বাড়তে থাকায় উপসর্গ থাকা রোগীদেরও দ্রুত করোনা পরীক্ষা করাতে হচ্ছে। এই অবস্থায় সৃষ্টি হচ্ছে নানা জটিলতা। 11টার পরে আসছে এখানে, আমরা আসছি সকাল 7টার সময়। অনেকজন অনেক ডিস্ট্রিক্ট থেকে আসছে, তাহলে তো হরানীতি হচ্ছে না। সমস্ত এরিয়ার মধ্যে এতগুলো পাবলিক, প্রতিদিন আমরা এতগুলো যাত্রী প্রবাসী আসতেছি, আমাদের জন্য কোনো টয়লেটের কোনো সুব্যবস্থা নেই এখানে। সরকারি পর্যায়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং বিআইটিআইডিতে নমুনা সংগ্রহ করা হয়, যার সংখ্যা প্রতিদিন 2500-এর বেশি। করোনা রোগীদের জন্য বিশেষায়িত চট্টগ্রামের এই জেনারেল হাসপাতাল। আবার এখানে দেওয়া হচ্ছে করোনার দ্বিতীয় ডোজ। এমনকি বিদেশগামী যাত্রীদের করোনার নমুনা পরীক্ষা করা হয় এই জেনারেল হাসপাতালে। এক জায়গায় সব কিছু করতে গিয়ে করোনার সংক্রমণ বাড়ছে বলে মনে করছেন চিকিৎসকরা। যদি আপনি সংক্রমণ বন্ধ করতে চান, গ্যাদারিং প্রিভেন্ট করতে হবে, শারীরিক দূরত্ব সেটা করতে হবে, মাস্ক পরতে হবে। কিন্তু আপনি যদি প্রত্যেকটা সার্ভিস এক জায়গায় সীমাবদ্ধ করেন, তাহলে এটা কিন্তু কখনো সম্ভব হবে না। নগরীয় জেলায় প্রতিদিন 450-র বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছে। সে তুলনায় হাসপাতালের শয্যা সংখ্যা একেবারেই কম। সে সঙ্গে আইসিইউ সংকট তো রয়েছেই। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে করোনায় দেশে একদিনে সর্বোচ্চ 74 জনের মৃত্যু হয়েছে। গতকাল দুপুর পর্যন্ত সবশেষ 24 ঘন্টায় 33,000 নমুনা পরীক্ষায় 6,845 জনের দেহে কোভিড-19 শনাক্ত হয়েছে। দেশে দক্ষিণ আফ্রিকার ধরনের বিস্তারে উদ্বেগ জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এক্ষেত্রে আরও গবেষণা করা হবে। একই সঙ্গে মৃত্যুহার কমিয়ে আনতে চিকিৎসা পদ্ধতিতে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে তারা। বাবা মা, চাচা, ফুপা, পরিবারের সদস্যদের আইসিইউতে রেখে বাইরে অপেক্ষা স্বজনদের। কেউ জানেন না শেষ পর্যন্ত কে সুস্থ হয়ে ফিরে আসবেন। তবে একটি আইসিইউ বেড খুঁজে পাওয়ার আগে প্রত্যেকের রয়েছে দীর্ঘ বিড়ম্বনার গল্প। কোথাও আইসিইউ খালি নেই, এখানেও প্রায় ঘন্টাখানেক ওয়েট করার পরে একটা খালি হয়েছে, পরে আমরা পেয়েছি। আমার রোগী এখন আপনার লাইফ সাপোর্টে আছে আর কি। বিভিন্ন জায়গায় ফোন টোন দিয়ে নিচে আইসিইউ খালি আছে কিনা, সবাই বলতেছে আইসিইউ খালি নেই, আইসিইউ ফুল। এই জায়গায় আসি এখন আইসিইউ ফুল আসলে
পরে একটা আইসিইউ খালি হয়েছে, আমরা সরাসরি আইসিইউতে ঢুকছি। কোভিডের এই ধাপে মাত্র একটি ফ্লোর কোভিড রোগীদের জন্য ডেডিকেটেড করেছিল গ্রিন লাইফ হাসপাতাল। এখন 3টি ফ্লোরে থাকা 150 শয্যার একটিও ফাঁকা নেই। 18 শয্যার আইসিইউ বেড পূর্ণ হওয়ার পরও অন্য রোগীর স্বজনরা অপেক্ষায় ভর্তির জন্য। আমরা বলেছি যে নাই খালি, যে হবে না, বা আপনি কতক্ষণ বসে থাকলে খালি হবে সেটাও বলা যাচ্ছে না, তারপরেও তারা আগ্রহে বসে আছে। আগে যেমন দেখা যেত যে হয়তো বাসার হয়তো 20% 30% ইনফেক্টেড হচ্ছে, বাকির স্পেয়ার করে যাচ্ছে। এখন দেখা যায় যে 80 to 90% হাউস হোল্ড যে মেম্বার যারা আছেন তারা সবাই এফেক্টেড হয়ে যাচ্ছেন। সো আমাদের কাছে মনে হচ্ছে যে স্ট্রেনই হোক, এটা বাংলাদেশি স্ট্রেন বা কিছু কিছু কথা হচ্ছে সাউথ আফ্রিকান স্ট্রেন, সেই স্ট্রেন ইনফেক্টিভিটি একটু হলেও বেশি। এদিকে বৃহস্পতিবার দেশের ইতিহাসে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয় 74 জন, শনাক্ত হয় 6,854 জন। এদিকে আইসিডিডিআরবির গবেষণায় উঠে আসা 81% রোগীর দেহে দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগের কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে এটি নিশ্চিত হতে সরকারি আরও 2টি ল্যাবে পরীক্ষা নিরীক্ষার কথা জানিয়েছে অধিদপ্তরের পরিচালক। তাদের সঙ্গে আমরা খোলাখুলি আলোচনা করব এবং আমাদের ন্যাশনাল রেফারেন্স ল্যাবরেটরি আছে, সেখান থেকেও বিজ্ঞান গবেষণাগারের সঙ্গে তারা কাজ করেছেন, ওখানকার যে তথ্যপাত্র আছে সেগুলোকেও আমরা বিশ্লেষণ করব এবং বিশ্লেষণ করে যেটি আমাদের দেশের মানুষের জন্য সর্বোত্তম আমরা সেই সিদ্ধান্তেই থাকব। কোভিড রোগীদের একাংশের প্রথম থেকেই শারীরিক অবস্থার অবনতি ভাবিয়ে তুলেছে কর্তব্যরত চিকিৎসক সহ স্বাস্থ্য বিভাগকে। মৃত্যুহার ঠেকাতে চলমান চিকিৎসা পদ্ধতিতেও কিছুটা পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। 9.5 লাখ টিকার ঘাটতি নিয়ে সারা দেশে গতকাল শুরু হয়েছে করোনার দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম। পরপর 2 ডোজ নিয়ে কোভিডের ভয়াবহতা থেকে নিজেদের সুরক্ষিত রাখার ব্যাপারে আশাবাদী গ্রহীতারা। তবে এক্ষেত্রেও স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। দ্বিতীয় ডোজের টিকাদান শুরুর প্রথম দিনে ভ্যাকসিন নিয়েছেন 81,323 জন। এদিকে ঘাটতি পূরণে টিকার বিকল্প উৎস খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব। কোভিড সুরক্ষায় দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার প্রথম দিন সকাল থেকেই উপচে পড়া ভিড় কেন্দ্রে কেন্দ্রে। গত 8 ফেব্রুয়ারির আগে যারা টিকা নিয়েছেন তাদের দেয়া হচ্ছে দ্বিতীয় ডোজ। প্রথম দিন টিকা গ্রহীতাদের অনেকেই ছিলেন সম্মুখ সারির যোদ্ধা। পাশাপাশি চলমান আছে প্রথম ডোজের টিকাদান কর্মসূচি। ভ্যাকসিন নেওয়ার কারণে আক্রান্ত হওয়ার ভয়টা একটু কমে যাচ্ছে। আশা করছি এই টিকা নেওয়ার কার্যক্রমের মাধ্যমে করোনাকে নির্মূল করতে সক্ষম হবে। দ্বিতীয় ডোজ নেওয়াতে আমি মনে করি যে এটা আরও ভালো সুরক্ষার সৃষ্টি করবে। প্রতিনিয়ত রূপ বদলাচ্ছে কোভিড-19। দেশে এরই মধ্যে দক্ষিণ আফ্রিকার ধরন বিস্তারের প্রমাণ মিলেছে এক গবেষণায়। এমন পরিপ্রেক্ষিতে টিকা নেয়ার পরও স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ বিশেষজ্ঞ চিকিৎসকদের। আরও ইমিউনিটি বেড়ে যাবে, যদিও এটা সম্পূর্ণ সুরক্ষা না হয়, আমাকে স্বাস্থ্যবিধি পুরোটাই মানতে হবে। এদিকে দ্বিতীয় ডোজ দেওয়ার প্রথম দিনে টিকা নেন সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, বিচারপতি সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং বিশিষ্টজনরা। আমরা একটা ভ্যাকসিন পাসপোর্টও দেওয়ার জন্য প্রযুক্তিগত প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। করোনার থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হচ্ছে স্বাস্থ্যবিধি সম্পূর্ণভাবে মেনে চলা, মাস্ক ব্যবহার করা। যেভাবে দ্বিতীয় ডোজ চলছে কাজে কোনো সমস্যা হওয়ার কোনো কারণ নেই, আতঙ্কিত হওয়ার কোনো কারণ। বাংলাদেশে সবাই ভ্যাকসিন পাবে। মহামারী আকারে যে রোগটা এসেছে সেটা সংক্রমণ রোধে আমি একটা ভূমিকা রাখতে পারলাম। প্রায় 56 লাখ মানুষ প্রথম ডোজ নিলেও এখন মজুদ কেবল 46 লাখ ডোজ। তাই টিকার বিকল্প উৎস খোঁজা হচ্ছে বলে জানান স্বাস্থ্য সচিব। টিকার বিকল্প উৎস আপনারা খুঁজে পেয়েছেন কিনা? সব চলতেছে, সকল চেষ্টা চলতেছে, ইনশাআল্লাহ হবে। সারা দেশে টিকা পেতে এখনো পর্যন্ত নিবন্ধন করেছেন প্রায় 70 লাখ মানুষ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। করোনা সংক্রমণে দেশে একের পর এক রেকর্ড ভাঙছে। এর মধ্যেই গণপরিবহনের পর খুলে দেওয়া হলো শপিং মল ও মার্কেট। আজ থেকে 5 দিনের জন্য সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে দোকানপাট। গতকাল দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। মহামারী করোনা সংক্রমণ বাড়ছে ঊর্ধ্বগতিতে। প্রতিদিনের পরিসংখ্যান ছাড়িয়ে যাচ্ছে আগের দিনের হিসেব। সমীকরণ বলে পরিস্থিতি যতটা অবনতির দিকে যাবে ততটাই কঠোর হওয়ার কথা বিধিনিষেধ। তবে উল্টো পথে হাঁটা যেন সবার। 4 এপ্রিল সরকারের পক্ষ থেকে 11 দফার কঠোর বিধিনিষেধ আরোপ করা হলেও প্রতিদিন সেখানে আসছে নতুন নতুন ছাড়।
এক সপ্তাহের জন্য দেয়া লকডাউনে শতভাগ বন্ধের তালিকায় ছিল গণপরিবহন, দূরপাল্লার যান, পর্যটন কেন্দ্র ও শপিং মল। বাকি বিষয়গুলোতে নিষেধাজ্ঞা ছিল সীমিত পরিসরে। তবে শুরু থেকেই দোকানপাট ও শপিং মল বন্ধের প্রতিবাদে সড়কে আন্দোলনে ছিল দোকান মালিক ও কর্মচারীরা। তাদের দাবি ছিল সীমিত আকারে হলেও প্রতিষ্ঠান খোলা রাখা হোক। এ নিয়ে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করেন তারা। অবশেষে এলো মন্ত্রিপরিষদের নতুন প্রজ্ঞাপন। এই আদেশে বলা হয়েছে শুক্রবার থেকে আপাতত 5 দিন খোলা থাকবে দোকানপাট ও শপিং মল। তবে সময় 8 ঘন্টা, সকাল 9টা থেকে খোলা রাখা যাবে বিকেল 5টা পর্যন্ত। এই সময় কঠোরভাবে মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি, না হয় নেওয়া হবে আইনি ব্যবস্থা। সরকারের নতুন ঘোষিত সিদ্ধান্তে সন্তোষ জানিয়েছে দোকান মালিক ও কর্মচারীরা। সরকারি নির্দেশনার মধ্যে মার্কেট ঢুকবেন, আমরা নিয়ম কানুন সরকার মানবো। খুললে তো বাঁচি, সামনে রমজান, দেখা গেছে সবারই ফ্যামিলির কিছু না কিছু আছে। আমরা দূরত্ব বজায় রেখেই কাজকর্ম করব। সুযোগটা দেওয়াতে আমাদের ভালো হয়েছে, আমরা খাইয়া পরে বাচ্চা দিতে পারবো। আমি এবং আমার কাস্টমার, আমার ক্রেতা উভয়কে আমরা নিরাপদ রাখার জন্য আমরা প্রতিশ্রুতি দিয়েছি এবং সেই প্রতিশ্রুতি মোতাবেক আমরা শতভাগ আমাদের স্বাস্থ্যবিধি মেনে আমরা ব্যবসা পরিচালনা করি। এর আগে নিষেধাজ্ঞা থাকলেও বুধবার থেকে ঢাকা সহ দেশের সব মহানগরীতে গণপরিবহন চালু করা হয়। হিসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্যবিধি না মানলে করোনা থেকে মানুষ বাঁচাতে সামনে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আভাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, জীবন জীবিকা চালিয়ে নিতে সব জায়গায় স্বাস্থ্যবিধি মেনে চলা অপরিহার্য। গতকাল ভিডিও কনফারেন্সে গণভবন থেকে সাভারে লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৭১তম বুনিয়াদী কোর্সের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। এ সময় প্রান্তিক পর্যায়ে করোনা মোকাবিলায় মাঠ প্রশাসনের নবীন কর্মকর্তাদের আন্তরিক হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। করোনা মহামারীর মধ্যেই শেষ হলো বিসিএস কর্মকর্তাদের ৬ মাস ব্যাপী ৭১তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স। সাভারের লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র সহ দেশের ৬টি রাষ্ট্রায়ত্ত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে একযোগে এই কোর্সে প্রজাতন্ত্রের ১৪টি ক্যাডারের ৩৬০ জন কর্মকর্তা প্রশিক্ষণ শেষ করলেন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি গণভবন থেকে যোগ দিয়েছিলেন এই সমাপনী অনুষ্ঠানে। তার উপস্থিতিতেই জনসেবার শপথ নেন নবীন কর্মকর্তারা। আমার দায়িত্ব পালন করে যাব। প্রধানমন্ত্রী বলেন, আত্মবিশ্বাস নিয়ে সততার সাথে নিজ দায়িত্ব পালন করে মানুষের সেবা নিশ্চিত করার পাশাপাশি উন্নয়নশীল দেশের মর্যাদা ধরে রাখতে হবে কর্মকর্তাদের। সিভিল সার্ভিসে যারা কাজ করেন তাদের এটাই মনে রাখতে হবে যে দেশের মানুষের জন্যই আপনাদের কাজ করতে হবে। দেশে চলমান করোনা পরিস্থিতিও উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। তিনি বলেন, ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি আসতে পারে জীবন রক্ষায়। করোনা ভাইরাস এখন একটা মহামারী আকারে দেখা দিয়েছে এবং আমরাও সেই ধাক্কাটা দেখতে পাচ্ছি। কাজেই আমাদের তাৎক্ষণিক কিছু ব্যবস্থা আমরা নিলেও হয়তো ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ আমাদের নিতে হবে মানুষকে বাঁচানোর জন্য। প্রত্যেকে আপনারা স্বাস্থ্য সুরক্ষা বিধিটা মেনে যাতে চলে সে ব্যবস্থাটা নেবেন। সর্বত্র মাস্ক পরা সহ সাধারণ সতর্কাবস্থা মেনে চলার কোনো বিকল্প নেই বলেও হুঁশিয়ার করেন সরকার প্রধান। এই স্বাস্থ্যবিধি মেনে চলে সে বিষয়টা অবশ্যই আপনারা দৃষ্টি দেবেন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। কোভিড-১৯ মোকাবিলা ও মহামারীর ক্ষতি কাটিয়ে উঠতে ডি8 এর দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১০ম ডি8 শীর্ষ সম্মেলনের উদ্বোধনী ভাষণে তিনি এই কথা বলেন। এবছর মহামারীর কারণে বাংলাদেশের আয়োজনে সম্মেলনটি ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হচ্ছে। এ সময় রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারকে চাপ দিতে ডি8 সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। এদিকে আগামী 2 বছরের জন্য ডি8 এর সভাপতির দায়িত্ব পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশ gave shelter to 1.1 million Rohingyas of Myanmar on humanitarian ground. We have insisted from the beginning that the Rohingyas have to go back to the Rakhine state in Myanmar in a safe, dignified, voluntary and sustainable manner. If the crisis is not resolved, this may create security concern in the region and beyond. We are grateful to the D8 member states for their support. I would like to urge you to put pressure on Myanmar for taking back the Rohingyas. খুলনার 9টি উপজেলায় নির্মিত হচ্ছে 15 থেকে 20 শয্যার আইসিইউ ইউনিট। এসব ইউনিটের সঙ্গে অক্সিজেন সিলিন্ডার, ব্যাংক এবং হাই ফ্লো ন্যাজাল ক্যানোলাও থাকছে।
স্বাস্থ্য বিভাগের পরামর্শে খুলনা জেলা প্রশাসন এই উদ্যোগ বাস্তবায়ন করছে। উপজেলা পর্যায়ে আইসিইউ নির্মাণ দেশে এটিই প্রথম। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি। করোনা ভাইরাস মোকাবেলা এবং করোনা ভাইরাস পরবর্তী সময়ে প্রান্তিক জনগোষ্ঠীর সর্বাধুনিক চিকিৎসা সেবা নিশ্চিতে উপজেলা পর্যায়ে আইসিইউ চালুর উদ্যোগ নিয়েছে খুলনা জেলা প্রশাসন। দেশে উপজেলা পর্যায়ে আইসিইউ স্থাপনের উদ্যোগ এটাই প্রথম। ছোট উপজেলায় 15 সজ্জার ইউনিট নির্মাণে ব্যয় হচ্ছে 40 লাখ টাকা, আর বড় উপজেলায় 20 সজ্জার আইসিইউ ইউনিট নির্মাণে ব্যয় হচ্ছে 45 লাখ টাকা। জেলা প্রশাসক জানান, মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এমন উদ্যোগ। আমাদের মূল উদ্দেশ্য হলো খুলনার শতভাগ উপজেলাতে করোনা এবং করোনা পরবর্তী সময় যাতে স্বাভাবিকভাবে আইসিইউ সুবিধা এবং অক্সিজেন সরবরাহ আমরা নিশ্চিত করতে পারি। সিভিল সার্জন জানালেন, আইসিইউর ভৌত অবকাঠামোর নির্মাণের পর চিকিৎসক ও অন্যান্য বিষয়গুলো সংযোজন করা হবে। প্রকল্পের কাজ চলছে, এটা শেষ হলে তারপরে এখানে অ্যানেস্থেশিয়ার ডাক্তার লাগবে, মালামাল লাগবে, ভেন্টিলেটর লাগবে, এটি আরও পরের ব্যাপার, কিন্তু মানে ভৌত অবকাঠামো কাজ চলমান রয়েছে। উপজেলার সচেতন মানুষ এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। আইসিইউর ব্যবস্থা হচ্ছে, আমাদের জন্য অনেক গর্ব যে আমরা এখানে আমাদের কথা সবথেকে মূল্যায়ন আগে গ্রান্ট হবে। খুলনায় যাইতে তো অনেক সময় লাগে, এখানে হইলে আমাদের অনেক দ্রুত চিকিৎসাটা পাবো আমরা। প্রত্যন্ত এলাকা থেকে যারা আসছে তারা এই যে এত কস্টলি যে সাপোর্টটা সেটা প্রাথমিকভাবে যদি পায় তাহলে তারা অত্যন্ত উপকৃত হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উন্নয়ন সংস্থা জাইকা, উপজেলা পরিষদ ও স্থানীয় ব্যক্তিরা এর অর্থায়ন করছেন। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। করোনার প্রভাব এবার মেট্রো রেল প্রকল্পে। এক সপ্তাহে অন্তত 48 জন করোনায় আক্রান্ত হয়েছে। এর ফলে পিছিয়ে যেতে পারে উদ্বোধন, তবে কর্তৃপক্ষ বলছে থামবে না প্রকল্পের কাজ। এদিকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এই পথের অগ্রগতি 85%। রাশেদ লিমনের রিপোর্ট। দেশে আঘাত এনেছে করোনার দ্বিতীয় ঢেউ, তার আঁচ লেগেছে মেট্রো রেল প্রকল্পেও। এই দফায় প্রকল্পের 48 জন আক্রান্ত হয়েছে করোনায়। এ পর্যন্ত মোট আক্রান্ত 518 জন। প্রকল্পে 7000 কর্মী কাজ করছে, যার মধ্যে 6000 বাংলাদেশি, বাকি 1000 বিদেশি কর্মী। চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রথম পর্যায়ে গাবতলী কনস্ট্রাকশন ইয়ার্ডে 10টি শয্যা ও উত্তরার পঞ্চবটি কনস্ট্রাকশন ইয়ার্ডে 13টি শয্যার আরেকটি ফিল্ড চালু হয়েছে। প্রয়োজনে এই দুটি হাসপাতালের শয্যা সংখ্যা আরও বাড়ানোর কথা জানান প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক। তবে কর্মীদের আক্রান্ত হবার বিষয়টি প্রকল্পের কাজের উপর কোনো প্রভাব পড়বে না বলে জানান তিনি। কাজ চলছে 2 শিফটে। গত সপ্তাহে 48 জন আক্রান্ত হয়েছে, অন্যান্য বার কিন্তু সপ্তাহে এতজন আক্রান্ত হয় না। আমাদের যে ফিল্ড হাসপাতাল আছে সেখানে 10 এবং 24টা বেড আছে। প্রয়োজন হলে এই বেডের সংখ্যাটা যেন আরো বৃদ্ধি করা হয়। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রকল্পের অগ্রগতি 85% আর সার্বিক অগ্রগতি 62%। মেট্রো রেল লাইন এরই মধ্যে সংযুক্ত করেছে উত্তরা থেকে আগারগাঁওকে। এখন চলছে এই অংশে রেলের স্লিপার বসানোর কাজ, যা কাজীপাড়া থেকে শেওড়াপাড়ার কাছাকাছি এসে পৌঁছেছে। এর পাশাপাশি এই অংশের প্রত্যেকটি স্টেশনের অবকাঠামোগত নির্মাণ কাজও প্রায় শেষ। প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক জানালেন, পরিবর্তিত এই পরিস্থিতিতে চলতি বছর না হলেও 2022 সালের জুনে হতে পারে উদ্বোধনের আনুষ্ঠানিকতা। কোভিড সিচুয়েশন না থাকলে হয়তো আমরা যে কথাগুলো বলেছিলাম আমরা হয়তো সেই টার্গেটটা আমরা অ্যাচিভ করতে পারতাম না। দ্বিতীয় ঢেউয়ের একটা পর্যায়ে যখন পৌঁছে যাবে তখন হয়তো একটা সুনির্দিষ্ট সিদ্ধান্ত সরকার ঘোষণা করবে। চলতি মাসের 23 তারিখে মেট্রো রেলের প্রথম কোচ দিয়াবাড়ির ডিপোতে এসে পৌঁছাবে বলেও জানানো হয়। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। রং পাল্টে লুকিয়ে থেকেও শেষ রক্ষা হলো না নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় লঞ্চ ডুবির ঘটনায় ঘাতক কার্গো SKL-3। ঘটনার 5 দিন পর বৃহস্পতিবার মুন্সিগঞ্জের গজারিয়ার মেঘনা নদী থেকে জব্দ করা হয় কার্গোটি। আটক করা হয় মাস্টার ও সুকানি সহ জাহাজটির 14 জন স্টাফকে। জব্দ করা কার্গো জাহাজটি নারায়ণগঞ্জে নিয়ে আসা হয়েছে। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় যাত্রীবাহী লঞ্চ ডুবিয়ে পালিয়ে যাওয়া ঘাতক SKL-3 নামে কার্গো জাহাজটি রং বদলে নোঙ্গর করে মেঘনায়। 4 এপ্রিল কার্গো জাহাজটির ধাক্কায় ডুবে যায় যাত্রীবাহী লঞ্চ সাবিত আল হাসান। দিনের আলোতে দ্রুতগতিতে পালিয়ে যায় জাহাজটি। পরে 6 এপ্রিল রাতে ডকইয়ার্ডে রং বদলে বিভিন্ন এলাকা ঘুরে বেড়ায় জাহাজটি। বৃহস্পতিবার সকালে মুন্সিগঞ্জের মেঘনায় নোঙ্গর করে জাহাজটি। গোপন সংবাদের ভিত্তিতে জাহাজটি জব্দ করে কোস্টগার্ড। আটক করা হয় মাস্টার ও সুকানি সহ 14 জন স্টাফকে। বর্তমানে জাহাজটিকে নারায়ণগঞ্জের টানবাজারের ঘাটে নিয়ে আসা হয়েছে। কাগজপাতি পাওয়ার আগে আমরা জাহাজটি ট্রায়াল দিই,
দেয়াল দিয়ে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে আসি, যাতে মুন্সিগঞ্জ থেকে আমরা অ্যাঙ্কার করে ওই জায়গার থেকে কাগজপাতি নিয়ে তারপর আমরা যেদিকে ভালো হয় সেদিকে মুভ করব। ব্যাগার দিয়েছিলাম, ব্যাগারে জাহাজ কন্ট্রোল হয় নাই, ওরা তো সাইড দিয়ে চলছে, ওরা আমাদের গার ভাসে পড়ছে। ওই জাহাজের মাস্টার নেই। 3 অ্যাঙ্গেল থেকে রাত্রে 6 তারিখে রাত্রে রং করা হয়েছে। SKL-3 কার্গো জাহাজ পালিয়ে যাওয়ার পেছনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নৌ পুলিশ। 3 অ্যাঙ্গেল কর্তৃপক্ষ যদি জেনে শুনে ইচ্ছাকৃতভাবে যদি এটা রং পরিবর্তন করার ব্যবস্থা করে, সেক্ষেত্রে তারা যদি আমাদের আইনের আওতায় যদি তাদেরকে নিয়ে আসা লাগে নিয়ে আসবো। গত 4 এপ্রিল ঘাতক SKL-3 নামে কার্গো জাহাজটির ধাক্কায় নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীতে লঞ্চ সাবিত আল হাসান ডুবিতে 35 জন মারা যান। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। ফোনালাপের বিষয়টি স্বীকার করে নিলেন হেফাজত নেতা মামুনুল হক নিজেই। ব্যক্তিগত কথাবার্তা ফাঁস করায় মামলারও হুমকি দিয়েছেন তিনি। এমনকি স্ত্রীর কাছে সত্য গোপন শরীয়তসম্মত বলেও দাবি করেন মাওলানা মামুনুল। অজ্ঞাতস্থান থেকে ফেসবুক লাইভে এসে তিনি কথা বলেন। তার এমন কাণ্ডে বিব্রত হেফাজতের কোনো নেতা। নারায়ণগঞ্জের রিসোর্ট কাণ্ডের পর প্রথম স্ত্রীর সঙ্গে একটি ফোনালাপ ফাঁস হয় মামুনুল হকের। যে ফোনালাপে প্রথম স্ত্রীকে মামুনুল হক বলেন পরিস্থিতির চাপে পড়েই কথিত নারীকে শহীদুলের স্ত্রী দাবি করেছিলেন তিনি। ওই মহিলা যে ছিল সাথে সে শহীদুল ইসলাম ভাইয়ের ওয়াইফ, বুঝছো? এই ফোন রেকর্ডটি মামুনুলের নয় বলে দাবি করা হয় হেফাজতের পক্ষ থেকে। এমনকি কাটছাট করে ফোনালাপ প্রকাশ করা হয় বলেও জানায় সংগঠনটির নেতারা। এডিট করে, কাটছাট করে বা বানিয়ে ফাঁস করছে, আমরা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। অবশেষে ফেসবুক লাইভে এসে মামুনুল স্বীকার করে নিলেন ফোনালাপটি তারই। ব্যক্তিগত গোপনীয় কথা ফাঁস করায় আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আমার ব্যক্তিগত গোপন তথ্যগুলোকে, ফোনালাপগুলোকে, স্বামী স্ত্রীর মধ্যকার দাম্পত্য আচরণগুলোকেও, কথোপকথনগুলোকে যারা প্রচার করেছেন, সেই বিষয়ে অন্য কাউকে নাক গলানোর সুযোগ ধর্ম, সমাজ অথবা আইন আদালত তো দেয়নি। টেলিফোনে প্রথম স্ত্রীর সঙ্গে সত্য গোপনের বিষয়টি স্বীকার করে এটিকে শরীয়ত সম্মত বলেও দাবি করেন তিনি। যে স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য, স্ত্রীকে খুশি করবার জন্য প্রয়োজনের ক্ষেত্রে সীমিত পরিসরে কোনো সত্যকে গোপন করারও অবকাশ রয়েছে। এদিকে মামুনুলের রিসোর্ট কাণ্ডে শুরু থেকেই তার পক্ষে অবস্থান নিলেও সংগঠনটির ভেতরে চলছে অসন্তোষ। হেফাজতের এই নেতা জানান দ্বিতীয় বিয়ের কোনো রেজিস্ট্রেশন হয়নি, এমনকি জানানো হয়নি প্রথম স্ত্রীকেও। ছোটখাটো যে ভুল হইলে সেটা তো কোনো ভালো বার্তা আমাদের কাউকে দেয় না, এইটা অস্বীকার করার সুযোগ নাই। সংগঠনটির এই নেতা আরো বলেন হেফাজত সরকারের প্রতিপক্ষ নয়, হেফাজতকে যেন কোনো রাজনৈতিক দল ব্যবহার করতে না পারে সে বিষয়ে সতর্ক তারা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আজ সাপ্তাহিক বন্ধ থাকায় পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে বেড়েছে যানবাহনের চাপ। এ বিষয়ে বিস্তারিত জানাতে পাটুরিয়া ঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম ইউসুফ আলী। ইউসুফ। জাফর, পাটুরিয়া দৌলতদিয়া নোটে আসলে আজকে যদি লকডাউন বা বিধিনিষেধের কথা বলি, আজকে 4 দিন। এই চতুর্থ দিন পরেও কিন্তু আসলে ঘাট এলাকাতে যে স্বাস্থ্যবিধি মানার যে বিষয় থাকার কথা তার কিন্তু একদম কোনো বালাই নেই। তো অন্যদিকে যারা এখানকার শ্রমিক রয়েছে তাদেরকে দেখছি, তো তারা কিন্তু অধিকাংশই যারা বিআইডব্লিউটিএ এবং টিসি 5 শতাধিক শ্রমিক রয়েছে, তারা কিন্তু অধিকাংশইটা আসলে স্বাস্থ্যবিধি মানছেন না এবং মাস্ক পরার কথা ভুলেই যাচ্ছেন। তবে অন্যদিকে যারা এই মুহূর্তে ঘাট এলাকাতে অপেক্ষা করছে প্রায় 4 শতাধিক ছোট বড় যানবাহন, সেই ক্ষেত্রে যে মালবাহী ট্রাকগুলোর সংখ্যা কিন্তু বেশি রয়েছে। তবে ট্রাকের যারা শ্রমিক রয়েছে তাদের মধ্যে কিন্তু কারো আসলে স্বাস্থ্যবিধি যে মাস্ক পরা বা স্বাস্থ্যবিধি পালন করা এটা কিন্তু চোখে আমার পড়েনি। তো অন্যদিকে পাটুরিয়া দৌলতদিয়া নোটে এই মুহূর্তে আসলে যত 16টি ফেরি রয়েছে 16টি ফেরি চলাচল করছে। সেই ক্ষেত্রে আসলে ভোর থাকাতে একটু আসলে জনসমাগম কম রয়েছে, তো বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সেটা বাড়ছে। ঘাট কর্তৃপক্ষ আসলে এই যে লকডাউন বা স্বাস্থ্যবিধি মানানোর জন্য আসলে জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসন বা যারা কর্তৃপক্ষ তা কিন্তু ঘাট এলাকায় একদম লেশমাত্র নেই।
অন্যদিকে এটা আসলে একটা হম হারেসা যে ছোট ছোট যে যানবাহনগুলো রয়েছে, যেমনটা প্রাইভেট কার, ছোট কার, মোটর বাইক, এইগুলো কিন্তু চলাচল অব্যাহত রয়েছে। এবং কি এটা আসলে যারা এখান থেকে চলাচল করছে লকডাউনের সময় বা বিধি নিষেধের এই সময়টা, তারা কিন্তু আসলে ওই ছোট ছোট যানবাহনে এসেই এদিক ওদিকটা আসলে গুপচি মেরে থাকছে এবং যখনই ফেরি পাচ্ছে তখনই কিন্তু ফেরিতে উঠে চলে যাচ্ছে। এই যে আসলে ঘাট এলাকায় যে স্বাস্থ্য বিধি মানানোর জন্য যারা থাকার কথা, তাকে কিন্তু আমরা আসলে কখনোই কোনো সময়ের জন্য আসলে দেখিনি। তো সেই ক্ষেত্রে ঘাট কর্তৃপক্ষর যে একটি উদাসীনতা বা সবগুলো ফেরি চালানো, সেই যে একটা বিধিনিষেধ, তার কিন্তু কোনোটি এই ঘাট এলাকাতে নেই। অন্যদিকে প্রায় যেমনটা আসলে এই ফেরিতে যে বলি আমরা কার্বনের মাধ্যমে কিন্তু প্রায় কিন্তু আগুনের সূত্রপাত হয় ছোটোখাটো। সেই ক্ষেত্রেও কিন্তু এখানে যে একটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট রয়েছে, সেটা কিন্তু আসলে সক্রিয়ভাবে তাদের কাজ করতে আমি কখনো দেখি না। তো সব কিছু মিলিয়ে যে মানুষের যে জানমাল যে রকম করোনা ভাইরাস বা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, সেই হারে মানুষের মধ্যে যে আসলে এটা একটা সচেতন অথবা স্বাস্থ্যবিধি মানার, তার কিন্তু কোনোটি আসলে এই ঘাট এলাকাতে বলি আর হচ্ছে মহাসড়কে বলি, তা কিন্তু নেই। মহাসড়কের কথা যদি বলি মানিকগঞ্জের, সেক্ষেত্রে কিন্তু মহাসড়কে কমপক্ষে আসলে ছোট বড় প্রত্যেক দিন, আমি আসলে আজকে রাতের কথা যদি বলি, রাতে কিন্তু ঘাট এলাকা দিয়ে আসলে এই 1000 শুধু ছোট যানবাহনই পার হয়েছে এই পাটুরিয়া দৌলতদিয়া নোরোড দিয়ে। আর হচ্ছে সেই ক্ষেত্রে যে কথাটা রয়েছে যে শুধু জরুরি পণ্যবাহী ট্রাক অথবা যে অ্যাম্বুলেন্স অথবা রুগী বহন করতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু এটার কোনো এখানে বালাই নেই। একদম মানুষ হর হামেশা আসলে কোনো প্রাইভেট কার বা ছোট কার ভাড়া করেই কিন্তু একদম ঘাট এলাকাও পার হচ্ছে। অন্যদিকে কিন্তু সেই ক্ষেত্রে ঘাট এলাকাতে আসলে একটি যে ভাইরাস সংক্রমণের যে একটা আশঙ্কা, তা কিন্তু তাদের মধ্যে রয়েই যাচ্ছে। তো যেটা গতকালকে যেটা থেকে প্রত্যেক দিনই যদি বলি যেটা আসলে যে ভয়াবহতার সৃষ্টি হয়েছে, যদি সরকার যদি বিধিনিষেধটা তো যদি প্রয়োগ যদি না করে, অর্থাৎ যদি তাদেরকে, সেই ক্ষেত্রে কিন্তু এর ভয়াবহতা নিয়ন্ত্রণ করাটা আসলে সম্ভব নয়। এই ছিল আমার কাছে জাফর পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ অবস্থা। সাপ্তাহিক ছুটির দিনে পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে করোনা রোধে আরোপিত বিধিনিষেধ উপেক্ষা করে মানুষের চলাচলের খবর জানাতে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। তালিকাভুক্ত ৬৬ প্রতিষ্ঠানের ফ্লোর প্রাইস উঠিয়ে দেয়ায় পুঁজিবাজারে আবারও বড় ধরনের দরপতন হয়েছে। সাধারণ বিনিয়োগকারীরা বলছেন অসময়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে। যদিও বিএসইসি বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে বলছে বাজারে লেনদেন সচল করতেই এই উদ্যোগ। বিশ্লেষকরাও আশা করছেন কয়েকদিনের মধ্যেই স্বাভাবিক অবস্থায় ফিরবে পুঁজিবাজার। হরিপদ সাহার রিপোর্ট। গত বছর মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে দেশে প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্তের খবরে পুঁজিবাজারে বড় ধরনের দরপতন হয়, যা স্থায়ী হয় পরের কয়েক কার্যদিবসে। এই অবস্থায় বিনিয়োগকারীদের পুঁজির সুরক্ষায় 19 মার্চ শেয়ারের সর্বনিম্ন দামের সীমা বেঁধে দিয়ে ফ্লোর প্রাইসের আদেশ জারি করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। এতে ওই নির্দিষ্ট দামের নিচে নামা থেকে শেয়ারগুলোকে রক্ষা করা গেছে। এক বছরেরও বেশি সময় পর বুধবার ৬৬টি প্রতিষ্ঠানের ফ্লোর প্রাইস উঠিয়ে দেয় বিএসইসি। এর মধ্যে 3টির লেনদেন না হলেও বৃহস্পতিবার 5 থেকে 10% দাম কমে গেছে বেশিরভাগ শেয়ারের। যেখানে লেনদেন বাড়ছে না, বিনিয়োগকারীদের হাতে টাকা নেই, এই মুহূর্তে এই ৬৬টা কোম্পানিকে
ফ্লোর প্রাইস থেকে উঠে দেওয়া আমি মনে করি এটা আমাদের বিনিয়োগকারীর জন্য একটা আত্মঘাতী সিদ্ধান্ত। এসএসসি যাতে ক্ষুদ্র বিনিয়োগকারীর দিকে নজর রাখে এবং যে কোনো পদক্ষেপ যাতে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে আসে। ফ্লোর প্রাইস বেঁধে দিয়ে দরপতন ঠেকানো গেলেও দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে এসব শেয়ারের বেচাকেনা অনেকটাই স্থবির হয়ে পড়েছিল। এমন মন্তব্য করে বিএসইসির কমিশনার জানান, লেনদেনে গতি আনতে 50 টাকার নিচে থাকা শেয়ারের ফ্লোর প্রাইস তুলে নেওয়া হয়েছে, যার সঙ্গে অনেকটাই একমত বাজার বিশ্লেষকরাও। শেয়ারটাকে ভয় পেয়ে বিক্রি করে দেওয়ার কোনো যুক্তি নেই। একইভাবে হার্ড বিহেভিয়ার একজন করছে দেখে আরেকজন করবে, এটা হওয়াটাও কিন্তু অ্যাকচুয়ালি কারোর জন্য লাভবান হয় না। আমরা মনে করি যে আমরা মার্কেটের জন্য যে পরিমাণ কার্যকলাপ করেছি গত 8-10 মাসে নতুন কমিশন হিসেবে, সেখানে যথেষ্ট স্ট্যাবিলিটি আছে এবং এই স্ট্যাবল অবস্থাতেই যেহেতু মার্কেটটি আগামী ভবিষ্যতে কন্টিনিউ করবে, সেক্ষেত্রে এখনই উচিত যে এই ধরনের কোনো ধরনের রেস্ট্রিকশন না রাখা। আমি ব্যক্তিগতভাবে এটা সাপোর্ট করি। টাইমিংটা হচ্ছে 5900 ইন্ডেক্সে যখন গেল তখন দিলে ভালো হতো। এটা ঠিক হয়ে যাবে, এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। বাই সানডে অ্যান্ড মানডে তুমি দেখো, আই হোপ মার্কেট উইল জাস্ট রিবাউন্ড। পুঁজিবাজারে সর্বনিম্ন সীমায় আটকে থাকা মোট 110টি প্রতিষ্ঠানের বাকিগুলোর ফ্লোর প্রাইসও উঠিয়ে নেয়ার চিন্তা করছে বিএসইসি। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। করোনার কঠোর বিধিনিষেধে নেতিবাচক প্রভাব পড়েছে সাভারের সবচেয়ে বড় মাছ বাজারে। সরবরাহ কমেছে সব ধরনের মাছের, এতে কেজি প্রতি 20 থেকে 40 টাকা বেশি দামে মাছ কিনতে হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। সাভার থেকে মোজাফফর হোসেন জয়ের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সাভারের আশুলিয়ায় 3টি মহাসড়কের সংযোগস্থলে বাজার বসায় বেশ জমজমাট বেচাকেনা। ঢাকা ও আশপাশের এলাকা থেকে খুচরা ও পাইকারি ব্যবসায়ী, আড়তদার আর সাধারণ ক্রেতাদের আনাগোনায় সকাল থেকেই জমে ওঠে বাজার। তবে লকডাউনের কারণে কমে গেছে মাছের সরবরাহ। এই সুযোগে রয়েছে দাম বাড়তি রাখার অভিযোগ। যদিও পরিবহন ভাড়া বেড়ে যাওয়া সহ নানা অসুবিধায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন মাছ চাষিরা। বাংলাদেশের এমন কোনো জেলা নাই, এমন কোনো মোকাম নাই মাছ আমদানি যে না হয়, কিন্তু এই লকডাউনের কারণে মাছ কম, গাড়ির জন্য মাছ আসতে পারতেছে না। ঠিক আছে, মাছের দাম বেশি, কাঁচামাল ধরা নিষেধ। লকডাউনের দিন বাজারের অবস্থা যাতা খারাপ গেছে। 100 টাকা কেজি মাছ বেচা লাগছে 60 টাকা, 50 টাকা, 70 টাকা। প্রতিদিনে বাজারে 4-5 কোটি টাকার মাছ বিক্রি হয়, যেহেতু লকডাউনের কারণে আমাদের এখানে ক্রেতা কম আসতেছে। এদিকে ভিন্ন অভিযোগ আড়তে মাছ কিনতে আসা পাইকারদের। জানালেন, শুধু করোনার অজুহাত নয়, বাজার তদারকির ব্যবস্থা না থাকায় আড়তদাররা ইচ্ছে মতো দরদাম নিয়ন্ত্রণ করেন। বাজার মনিটর করার জন্য সরকার যে পদক্ষেপ নেওয়ার দরকার, সেই পদক্ষেপ আমরা এখনো দেখিনি। স্থানীয় কয়েকজন ব্যবসায়ী মিলে বছর 10 আগে এই মাছ বাজারটি শুরু করেন। ব্যবস্থাপনা উন্নত না হলে এর ঐতিহ্য হারাবে বলে মন্তব্য পাইকারদের। কর্তৃপক্ষের দাবি, সরবরাহ স্বাভাবিক হলে দামও নিয়ন্ত্রণে আসবে। সময় সংবাদ, সাভার। দেশে অভয়াশ্রমের 6 জেলাতে ইলিশ শিকার নিষিদ্ধ। তবে ইলিশে সয়লাব পদ্মা তীরের মুন্সিগঞ্জের মাওয়া মৎস্য আড়ত। বিস্তারিত জানাতে মাওয়াঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। জাফর, এই পদ্মা তীরের যে ইলিশের হাট, সেখানে কিন্তু হাটটাকে বিক্রি শুরু হয়ে গেছে ভোর থেকেই এবং এই ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে পদ্মায়। এবং আজকে কিন্তু ছুটির দিনে ইলিশের দাম চড়া এবং সর্বোচ্চ দামে আজকে সর্বোচ্চ বড় ইলিশ কিন্তু 1500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং এই ইলিশ ঘিরে বিভিন্ন অঞ্চল থেকে এই লকডাউনের মধ্যে কিন্তু ইলিশ কিনতে এসছে এবং তাই এই পয়লা বৈশাখ এবং এই রোজাকে সামনে রেখে কিন্তু ইলিশের চাহিদা অনেক বেড়ে গেছে। এবং এই হাটের যে 29 জন আড়তদার রয়েছেন, সেই আড়তগুলোতে কিন্তু ইলিশে ভরে যায়। কিন্তু আজকে সরবরাহের চাইতে কিন্তু চাহিদা অনেক বেশি, সে কারণেই মানে ইলিশের শুরুতে ইলিশ বিক্রি হয়েছে, প্রচুর ইলিশ বিক্রি হয়েছে। কিন্তু এখন যেসব ক্রেতারা এসছেন তারা কিন্তু এখন ইলিশ খুঁজে পাচ্ছেন খুব কষ্টে, কারণ আড়তগুলো বলছেন যে এই যে পয়লা বৈশাখকে ঘিরে অনেকেই ইলিশ কিনে নিয়ে যাচ্ছেন এবং বস্তায় বস্তায় ইলিশ নিচ্ছেন। এবং রাজধানী ঢাকার অনেক ক্রেতা এসছেন এবং কয়েকটি হোটেল থেকেও কিন্তু বড় বড় অর্ডার এসছে এই পদ্মার ইলিশের। এই তাজা ইলিশকে কিনবার যে লক্ষ্য নিয়ে কিন্তু অনেকে এসছেন। কিন্তু পদ্মায় যে ইলিশ, এই সুস্বাদু ইলিশকে ঘিরে এখানে যে অর্থনীতির একটা বড় একটা ভিত্তি তৈরি হয়েছে, কিন্তু সেইখানে যে ঝাটকা নিধন একটি চ্যালেঞ্জের মধ্যে ফেলেছে। এই ঝাটকা নিধন
নিয়ে জেলেদের মধ্যে অনেক অসন্তোষ আছে যে কারেন্ট জালকে ঘিরে কিন্তু এখানে এই ঝাটকা নিধন হচ্ছে এবং 6টি জেলায় যে অভয় আশ্রম রয়েছে সেখানে কিন্তু এই 30 এপ্রিল পর্যন্ত সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ, কিন্তু সারা দেশে কিন্তু এই ঝাটকা নিধন বন্ধ রয়েছে 30 এই জুন পর্যন্ত। তো এখানকার একজন আড়তদার রয়েছেন যিনি এই ইলিশের যে আজকে ব্যাপক চাহিদা সে সম্পর্কে আমরা জানতে চাইবো। ভজন বাবু, আপনি যদি বলতেন যে এখানকার ইলিশের আজকে এত চাহিদা কেন? আজকে ইলিশের চাহিদা সামনে পয়লা বৈশাখ উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে লোকজন আসছে, মাছ বস্তায় বস্তায় ভরে নিয়ে পয়লা বৈশাখ উদযাপন করার জন্য মাছ নিয়ে যাচ্ছে, তাই মাছের দামটা একটু বেশি, 1300 থেকে 1400 টাকা কেজি পদ্মার ইলিশের 6 লাখ। আর বিভিন্ন হোটেলগুলির থেকে অর্ডার আসছে, বিভিন্ন হোটেলেও মাছ নিয়ে যাচ্ছে বস্তা বইরা বড় বড় ইলিশ 1 থেকে 1.5 কেজি ওজন। ধন্যবাদ। তো এই যে বিষয়টি বলছিলেন যে ব্যাপক চাহিদাটি কারণ সম্পর্কে এবং এই পদ্মার এই ইলিশকে ঘিরে এই দেশসেরা যে ইলিশের হাট এই মাওয়া মৎস্য আড়ত নামে যেটি পরিচিত সেটি কিন্তু একেবারে পদ্মা সেতুর পাদদেশে এবং এখানকার যে মৎস্য বিভাগ বলছেন যে 1064 জনের যে তালিকাভুক্ত একটি রয়েছে, তালিকা রয়েছে জেলেদের, সেই জায়গা থেকে 10,064 জনের এই তালিকা ক্ষেত্রে কিন্তু আমরা যেটি দেখছি যে এই তালিকার প্রায় সকলেই ইলিশ নিয়ে ব্যস্ততা আছে, কিন্তু অসাধু কিছু জেলে কিন্তু এই ইলিশ নিধনের সঙ্গে জড়িত দেখা যায়। প্রতিদিনই মনে মনে ঝাটকা ইলিশ আটক হচ্ছে, জব্দ হচ্ছে। সেখানে এই মুন্সিগঞ্জের স্থলপথে এবং নৌপথে দুদিক দিয়ে কিন্তু এই ঝাটকা নিধন করে সেগুলো রাজধানী ঢাকা এবং বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে এবং এই যে ঝাটকা নিধনের সঙ্গে যে চক্রটি জড়িত সে ব্যাপারে কিন্তু যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না এবং এখানে যে এই কারেন্ট জালের ফ্যাক্টরি রয়েছে সেই কারেন্ট জালের ফ্যাক্টরিও কিন্তু এখানে সচল রয়েছে এখনো এবং এখানকার যে এই ঝাটকা বিরোধী যে তৎপরতা এবং ঝাটকা সপ্তাহ সেগুলো কিন্তু এই যথাযথভাবে কার্যকর হচ্ছে না বলে কিন্তু জেলেদের অভিযোগ রয়েছে এবং সে কারণে যে মা ইলিশ নিধন ব্যাপারে যে তৎপরতাগুলো হয়েছে, হেলিকপ্টার পর্যন্ত ব্যবহার করা হয়েছে এবং এখানে কিন্তু মা ইলিশ রক্ষা অভিযানটি যথাযথভাবে পালিত হওয়ার কারণে এখনো বড় বড় ইলিশ পাওয়া যাচ্ছে, কিন্তু ঝাটকা বিরোধী যে অভিযান সেটি যথাযথ না হওয়ার কারণে কিন্তু ইলিশ উৎপাদনে অনেক রকম চ্যালেঞ্জ রয়েছে বলে এই মৎস্যজীবীরা আমাদেরকে জানাচ্ছেন এবং এই পদ্মার যে এই ইলিশ ঘিরে যে এখানকার বাজার সেখানে কিন্তু সড়কগুলো সরু এবং এই বাজারটি আধুনিকায়নের দাবি কিন্তু এখানকার আড়তদাররা বলেছেন যে সেটি কিভাবে আধুনিকায়ন করা যায় এবং এই কারণে কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে লোকজন আসে, তারা গাড়ি পার্কিং না থাকবার কারণে তারা সেই গাড়িগুলো রাখতে পারছে না এবং এখানে কিন্তু অনেক যানজটের তৈরি হয়ে যাচ্ছে এবং টনে টনে যে ইলিশ আসছে এই পদ্মা পারে, সেইখানে যে নদীর পারে শত শত জেলে নৌকা লাইনে সারি সারি দাঁড়িয়ে থাকে, কিন্তু সেই যে ইলিশগুলো নিয়ে এই বাজারে ঢোকার পথ সেটি কিন্তু একটি ব্যারিকেড তৈরি করা হয়েছে, কারণ পদ্মা সেতু দেখতে আসার জন্য উৎসুক মানুষের ভিড় পড়ে যায় এই এলাকাটিতে এবং সেইখানে কিন্তু যাতে এই চাপটি কমানোর জন্য সেখানে নিরাপত্তার স্বার্থে সেটি করা হয়েছে, কিন্তু এই কারণে কিন্তু বাজারে মাছ আসাটা খুব চ্যালেঞ্জ হয়ে গেছে। তো এই ছিল মুন্সিগঞ্জের এই ইলিশের হাটের সর্বশেষ। জাফর, ইলিশ শিকারের নিষিদ্ধ মৌসুমী ও ইলিশে সয়লাব মাওয়া মৎস্য আরও সেখান থেকে মাওয়াঘাট থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল, জানাচ্ছিলেন ইলিশের বেচা বিক্রির খবর। ময়মনসিংহে হিট শকে পুড়ে গেছে বোরো ধান, চিটায় পরিণত হয়েছে মাঠের পর মাঠ, ফসল হারিয়ে ক্ষতিগ্রস্ত দিশেহারা কৃষক। কৃষি বিভাগ বলছে দিন দিনই বাড়ছে হিট শকে ক্ষতিগ্রস্ত বোরো জমির পরিমাণ। হোসেন আলীর তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। 2-1 সপ্তাহ পরেই পাকা ধান ঘরে তোলার স্বপ্ন দেখেছিলেন কৃষকেরা, কিন্তু সেই রাতেই প্রচণ্ড ঝড়ের পর গরম বাতাস সবকিছু ওলটপালট করে দিয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠেই ধান গাছের সবুজ পাতা ও শীষ বিবর্ণ হতে দেখেন কৃষকেরা, ক্রমেই সেগুলো পুড়ে ঝলসে চিটা হয়ে যায়। আর যখন যেগুলো বাড়িতেছে আবার এইগুলো দেখছি ছিটা হয়ে যাইতেছে। বাতাসটা হওয়ার পরে আমরা জমিটা সব
আগুনে পুড়িয়ে গেছে। এদিকে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা বলছেন হিটশকে ক্ষতিগ্রস্ত ক্ষেতের ধান পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আমরা প্রাথমিক অবস্থা যে রিপোর্টগুলো দিয়ে দিচ্ছি পার্সেন্টেজ হিসাবে, সম্পূর্ণ ক্ষতির দিকটা আমরা দেখব, দেখে তারপরে সম্পূর্ণ ক্ষতির রিপোর্টটা আমরা দেব। কৃষি বিভাগ জানায় ময়মনসিংহ জেলায় প্রায় ৪,৫০০ হেক্টর জমির বোরো ধান হিটশকে ক্ষতিগ্রস্ত হয়েছে। ত্রিশালের বারৈগাঁও থেকে হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। করোনা সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধে কোনো সচেতনতা নেই বেনাপোল স্থলবন্দরে। মাস্ক পরা আর সামাজিক দূরত্ব ছাড়াই পরিবহনের কাজ করছেন ভারত ও বাংলাদেশি ট্রাক চালকরা। বন্ধ রয়েছে বাংলাদেশে প্রবেশদ্বারের স্বাস্থ্য সুরক্ষা কার্যক্রম। এতে করোনা প্রতিরোধ ব্যবস্থা পড়েছে হুমকির মুখে। বন্দর কর্তৃপক্ষ বলছে স্বাস্থ্য বিভাগের সঙ্গে আলোচনা করে সুরক্ষা নিশ্চিত করার পদক্ষেপ নেওয়া হবে। দেশের শিল্প কারখানায় উৎপাদন আর সরবরাহ ব্যবস্থা সচল রাখতে অন্যান্য বন্দরের মতো লকডাউনেও সচল আছে বেনাপোল স্থলবন্দর। পেট্রাপোল দিয়েও নির্বিঘ্নে চলছে আমদানি রফতানি। এ বন্দরকে সচল রাখতে সচেষ্ট অন্তত 20,000 কর্মজীবী মানুষ, কিন্তু নেই স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই। বন্দরে কাজ করা ট্রাক চালক, শ্রমিক কিংবা নিরাপত্তা কর্মী কেউই মানছেন না নির্দেশনা। ফলে বাড়ছে সংক্রমণের ঝুঁকি। বন্দর কর্তৃপক্ষ জানায়, আগে এ বন্দরের স্বাস্থ্য বিভাগের কর্মীরা কাজ করতেন, এখন কেউ আসেন না। তবে স্বাস্থ্য বিভাগের সাথে আলোচনা করে দ্রুতই স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন বন্দর কর্তৃপক্ষ। আমাদের যে সমস্ত এক্সপোর্ট গাড়ি ইন্ডিয়াতে তারা মালামাল খালাস করার পরে ফিরে আসে, এইগুলা ট্রাক এবং মানুষ যারা আছে তাদেরকে বিভিন্নভাবে স্বাস্থ্যসম্মত যে সমস্ত সেবা, এই বিষয়গুলো নিশ্চিত করা দরকার। ভারত থেকে যে গাড়িগুলো আমাদের এই বেনাপোল বন্দরে অবতরণ করে, তাদেরকে যে সুরক্ষা দিয়ে এখানে আসার কথা সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা স্বাস্থ্য বিভাগের যে স্থানীয় স্বাস্থ্য বিভাগ আছে ওদের সাথে কথা বলছি, বুঝছেন, যাতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করা হয়। আমাদের লোক অবশ্যই দিব, আমাদের দিব না কেন? আমাদের লোক চাইলে, ওনারা যদি চায় আমাদের লোক, আমরা দিব অবশ্যই। এটা আবার স্বাস্থ্য বিভাগের সাথে আমরা কথা বলে ওনারা যখন করতে হবে সেইভাবে আমরা ব্যবস্থা নিই। প্রতিদিন প্রায় 1,500 ট্রাক চলাচল করে এ বন্দরের আমদানি রফতানি পণ্য পরিবহনে। সময় সংবাদ, বেনাপোল। ভারত থেকে আমদানি কমের অজুহাতে হিলি স্থলবন্দরে আবারও বেড়েছে পেঁয়াজের দাম। প্রতি কেজি পেঁয়াজের দাম কেজিতে 8 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 27 থেকে 28 টাকা দরে। চাহিদার তুলনায় আমদানি কমায় দাম বাড়ছে বলে জানান ব্যবসায়ীরা। এদিকে রমজানের আগে দাম বাড়ায় বিপাকে পড়েছেন পাইকার ও সাধারণ ক্রেতারা। রমজানের আগে স্থলবন্দর হিলিতে অস্থির পেঁয়াজের বাজার। সপ্তাহখানেক আগে এই বন্দর দিয়ে প্রতিদিন 25 থেকে 30 ট্রাক পেঁয়াজ আমদানি হলেও এখন তা আইপি বন্ধের অজুহাতে কমে দাঁড়িয়েছে 5 থেকে 6 ট্রাকে। আর চাহিদার তুলনায় আমদানি কমায় হু হু করে বাড়ছে পণ্যটির দাম। গেল 3-4 দিনের ব্যবধানে কেজিতে 8 টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে 28 টাকা দরে। দাম বাড়ায় বিপাকে পড়েছেন পাইকাররা। আর করোনার কড়া বিধিনিষেধে বাজারে ক্রেতা না থাকায় খুচরা পর্যায়ে বেচাকেনা কমেছে। যেই পেঁয়াজ আমরা 4 দিন আগে কিনলাম 20 টাকা 22 টাকা, সেই পেঁয়াজ কিনলাম 27-28 টাকা। কয়েকদিন আগে পেঁয়াজ কিনলাম আমরা 18 টাকা 17 টাকা 20 টাকা কেজি পেয়েছি। এখন মনে করেন যে পুটের বাজার 26 টাকা 27 টাকা 28 টাকা পড়ে যাচ্ছি। এখন ওনারা বলতেছে আইপি না থাকাতে পেঁয়াজের দাম দিন যাচ্ছে বেড়ে যাচ্ছে। দাম বাড়তে থাকে না, কেনাকাটা কম হয়ে যাবে এবং আমাদেরও চলার সমস্যা হয়ে যাবে। কারণ হিসেবে আমদানিকারকরা বলছেন আইপি না থাকায় আমদানি কমেছে। গত 2-3 দিন ধরে পেঁয়াজের আমদানি কম হওয়াতে, আইপি না থাকাতে এবং লকডাউনের কারণে দেখা যাচ্ছে যে পেঁয়াজের দাম বেড়ে গেছে। হিলি কাস্টমসের দেয়া তথ্য মতে গেল মার্চের 4 তারিখ থেকে পেঁয়াজ আমদানি শুরুর পর 24 কর্মদিবসে 268 ট্রাকে 6,874 মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ আমদানি হয়েছে। আর চলতি মাসের 2 কর্মদিবসে 5টি ট্রাকে মাত্র 125 মেট্রিক টন পেঁয়াজ এসেছে। সময় সংবাদ, হিলি। ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুরের আড়তগুলোতে ভোর হলেই তরমুজ, ভুট, আনার সহ বিভিন্ন ধরনের ফলের পাইকারি কেনাবেচার ধুম পড়ে যায়। বেচাকেনায় ব্যস্ত থাকেন পাইকার ও আড়তদাররা। সেখান থেকে ফল ক্রয় করে পাইকাররা গ্রামাঞ্চলের হাট বাজারে খুচরা বিক্রি করেন। বিস্তারিত জানাতে সেই ফলের হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ কর্মকার। অভিজিৎ, জাফর, আপনি জানেন যে ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরের যে মোস্তফাপুর, সেখানে ভোর থেকেই আড়তদাররা ফলের যে আড়ত রয়েছে সেই আড়তগুলোতে কিন্তু তারা বেচার সময় পার করেন। বিশেষ করে মৌসুম আসলে এখানে
ফলের সমারোহ দেখা যায়। দক্ষিণাঞ্চলের পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকা থেকে এখানে তরমুজ, ফ্রুট, পেয়ারা, আনারস সহ বিভিন্ন প্রজাতির ফল এখানে পাওয়া যায়। এখানে আসলে সকাল থেকে কিন্তু দূর দূরান্তের পাইকাররা এখানে ভিড় করেন। কেনা বেচার এক আনন্দ ঘন পরিবেশ এখানে সৃষ্টি হয়। এখান থেকে তারা পাইকারি ফল ক্রয় করে নিয়ে যান গ্রাম অঞ্চলের বিভিন্ন হাট বাজারে, সেখানে তারা খুচরা বিক্রি করেন। এখানকার পাইকারদের সাথে আমি কথা বলেছি এবং আড়তদারদের সাথে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে প্রতি পিস তরমুজ এখানে 200 থেকে শুরু করে 240 টাকা পাইকারি বিক্রি হয়। এছাড়া প্রতি পিস ফ্রুট 40 টাকা থেকে 50 টাকা 60 টাকার মতো করে বিক্রি হয়। এখানে তারা পাইকারি ক্রয় করে গ্রাম অঞ্চলে যে খুচরা হাট বাজার রয়েছে সেখানে তারা বিক্রি করেন। ভোর হলেই কিন্তু লোকজনের এখানে ব্যস্ততা দেখা যায়। এখানে কয়েকশো শ্রমিক কাজ করেন। তারা বিশেষ করে যদি বলি যে পটুয়াখালী থেকে যে ট্রাকে করে ফ্রুট, তরমুজ গুলো আনা হয়, সেগুলো কিন্তু তারা রাতভর নিয়ে আসেন এবং সকাল থেকে কিন্তু এগুলো এখানে রাখা হয়, পরবর্তীতে বিক্রি করা হয়। তো আমরা এখানকার যে আড়তদার রয়েছেন সেই আড়তদারের কাছ থেকে জেনে নেব যে এখানে কি পরিমাণ আসলে কেনাবেচা হয় আর কোন কোন ধরনের ফল পাওয়া যায়। এখানে অনেক আপনার বাংলাদেশের যত সিজনাল ফল আছে এগুলি আসে, যেমন ফ্রুট, তরমুজ, আম, কাঁঠাল, লিচু, মানে সিজনের বাংলাদেশের যত যাবতীয় ফল সব এখানে পাওয়া যায় সবসময়। আর বিশেষ করে আপনার বাংলাদেশের ঢাকার থেকেও পাইকার এখানে আসে মাল নিতে। ফরিদপুর, মেহেরপুর, কুষ্টিয়া, আপনার ঝিনাইদহ এইসব অঞ্চলের থেকে পাইকার এখানে আসে। অনেক দূরত্ব থেকে পাইকার আসে, লক্ষ লক্ষ টাকার কেনা বেচা এখানে। এখানে আমরা মোটামুটি মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনেই ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করি অনেকটা। আর বিশেষ করে এখানে আর কি আইন শৃঙ্খলা বাহিনী যারা আসে তারা আমাদের দেখে সম্পূর্ণ ভালোভাবেই চলে আর কি, কোনো সমস্যা নাই আমাদের। যেমনটি একজন পাইকার বলছিলেন যে এখানে দক্ষিণ অঞ্চলের থেকে ফলগুলো এখানে আসে এবং দূর দূরান্তের পাইকাররা বিভিন্ন জেলা থেকে কিন্তু এখানে থেকে ক্রয় করে নিয়ে যান এবং গ্রাম অঞ্চলে হাট বাজারে বিক্রি করেন। এখানে দেখতেই পাচ্ছেন যে সারি সারি করে বিভিন্ন প্রকারের ফল রাখা হয়েছে। সেই ফলগুলো কিন্তু পাইকাররা তাদের কৌশল মতো বিক্রি করে থাকেন। এছাড়া যদি বলা যায় যেখানে আড়তদার সমিতি রয়েছেন, তারা যেমনটি জানিয়েছেন যে প্রতি মুহূর্তে কিন্তু এখানে প্রতিনিয়তই দূর দূরান্তের পাইকারদের আনাগোনা বেড়ে যায়। তারা বিশেষ করে যদি হাট বাজার বলা হয়, তারা অটোতে করে বা ইজি বাইক করে বা ছোট যানবাহন করে কিন্তু এখান থেকে মাল সংগ্রহ করে তারা বিক্রি করে থাকেন। এখানে যে শ্রমিকরা কাজ করেন তাদের ডিউটি কিন্তু রাত থেকেই কিন্তু সকাল 10টার মধ্যে কিন্তু তাদের কেনাবেচা শেষ হয়ে যায় এবং পরবর্তী দিনের জন্য তারা প্রস্তুতি নিয়ে থাকেন। আর এখানে যে ট্রাকে করে যে ফলগুলো আনা হয় সেই মহাজন কিন্তু পরবর্তীতে এখান থেকে যে মূল্য পান সেই মূল্যটা নিয়ে চলে যান এবং পরবর্তী দিনের জন্য কিন্তু আবার ফল নিয়ে আসেন। এই এলাকায় যে তরমুজ, ফ্রুট, আনারস সহ পেয়ারা সহ ফলগুলো পাওয়া যায় সেই ফলের কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে। বিশেষ করে যদি বলা যায় যে তরমুজ কিন্তু অনেকেই কিন্তু খুচরা বিক্রি করেন কেটে এবং হাট বাজারে কিন্তু বিক্রি করেন এবং ক্রেতাদের কিন্তু ধুম পড়ে যায়। এখানে হাজার হাজার পিস তরমুজ কিন্তু প্রতিদিন ক্রয় বিক্রয় করা হয়। তবে অগণিত ভাবে সঠিকভাবে পরিসংখ্যান নেই যে কি পরিমাণ তরমুজ এখানে বিক্রি হয় এবং ক্রেতারা এখানে আসেন, বিশেষ করে পাইকাররা। তো আপনাকে আরেকটু বিষয় জানিয়ে রাখি যে ঢাকা বরিশাল মহাসড়কের পাশেই কিন্তু এই আড়তটি রয়েছে। আড়তদাররা যেমনটি বারবার দাবি করে আসছেন যে এখানে যদি স্থায়ী একটি আড়ত থাকতো তাহলে কিন্তু তাদের কেনা বেচায় কিন্তু আসলে অনেকটা তারা কিন্তু অনেকটাই লাভবান হতো। তারা বারবার যে দাবিটা করেছেন যে এখানে যদি একটি স্থায়ী আড়ত হয় তাহলে যে ঢাকা বরিশালের পাশে মোস্তফাপুর যে আড়ত রয়েছে সেখানে কেনা বেচা কিন্তু তারা আরো গতিশীল হবে এবং তারা ব্যাপক লাভবান হবেন। তো জাফর, এই ছিল মাদারীপুরের মোস্তফাপুর থেকে ঢাকা বরিশাল মহাসড়কের যে ফলের আড়ত, সে আড়ত থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। প্রতিদিন সকাল সকাল নানা পদের ফলের বেচাকেনার খবর জানাতে মাদারীপুরের মোস্তফাপুর ফলের আড়ত থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী অভিজিৎ কর্মকার। করোনা সংক্রমণ কমে যাওয়ায় আগামী 12 এপ্রিল থেকে লকডাউন শিথিলের ঘোষণা দিয়েছে আয়ারল্যান্ড সরকার।
এতদিন বাইরে বের হওয়ার সুযোগ না থাকলেও সোমবার থেকে আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন দেশটির নাগরিকরা। সরকারের এমন ঘোষণায় স্বস্তি নেমে এসেছে জনমনে। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্ট। আয়ারল্যান্ডে এখন বসন্তের আগমন, জীর্ণ গাছগুলো যেন হেসে উঠেছে নতুন পাতায়। এমন অবস্থার মধ্যে গেল কয়েকদিন ধরে আয়ারল্যান্ডে কমেছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। আর তাই আগামী 12 এপ্রিল থেকে লকডাউন শিথিলের ঘোষণা দিল আইরিশ সরকার। দীর্ঘদিনের বন্দি জীবনের অবসানে স্বস্তি নেমেছে জনমনে। পরিবার ও আত্মীয় স্বজন নিয়ে বাইরে বের হওয়ার অপেক্ষায় আয়ারল্যান্ডবাসী। এতদিন আসলে আমরা গৃহবন্দির মতো অবস্থায় ছিলাম। 12 তারিখ থেকে এই বন্দিদশা থেকে কিছুটা হলেও আমরা মুক্ত হব আশা রাখি। তাই এই ঘোষণায় আমরা সবাই উচ্ছ্বাসিত এবং আনন্দিত। আমাদেরকে সামাজিক দূরত্ব বজায় রেখে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। লকডাউন শিথিল করা হলেও বাইরে বের হলে কঠোরভাবে মানতে হবে স্বাস্থ্যবিধি, ব্যবহার করতে হবে মাস্ক, নিশ্চিত করতে হবে সামাজিক দূরত্ব। এ মাসের শেষের দিকে শুধু করোনা ভ্যাকসিন নেওয়া পরিবার একে অপরের সঙ্গে দেখা করতে পারবেন বলে জানিয়েছে আয়ারল্যান্ড সরকার। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। ফ্রান্সে গৃহহীন ও ছিন্নমূল মানুষকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে খাবার সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয় বছরব্যাপী। করোনা সংকটে এই কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। বিভিন্ন এলাকায় ছিন্নমূল মানুষের মাঝে এই খাবার বিতরণ করা হচ্ছে বিনামূল্যে। প্যারিস থেকে সেই খবর জানাচ্ছেন লুৎফর রহমান বাবু। মানবাধিকারের তীর্থভূমি কিংবা নিরাশ্রয় মানুষকে আশ্রয় দানের জন্য ফ্রান্সের একটি আলাদা পরিচয় আছে। প্রতি বছর দেশটিতে রাজনৈতিক আশ্রয়, অভিবাসন সহ বিভিন্ন উপায়ে বিপুল সংখ্যক মানুষ বৈধভাবে থাকার সুযোগ পেয়ে থাকেন। দেশটিতে বসবাসরত অভিবাসীদের মধ্যে অনিয়মিত অভিবাসীদের সংখ্যাও অনেক। ছিন্নমূল আর নিরাশ্রয় মানুষের সংখ্যাও কম নয়। এসব নিরাশ্রয় আর ছিন্নমূল মানুষকে বছরব্যাপী প্যারিসের বিভিন্ন পয়েন্টে খাবার দিয়ে থাকে বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন। করোনার এই সংকটের সময়ে সেই স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর কার্যক্রমও আগের তুলনায় অনেক বেড়েছে। সপ্তাহের প্রতি শনিবারে আমরা এখানে এই খাবার সামগ্রীগুলো বিতরণ করি। সপ্তাহের অন্যদিন অন্য এলাকায়ও আমাদের এই সংগঠন থেকে এভাবে খাবার বিতরণ করে থাকে। আর্থিকভাবে একটি অসচ্ছলরাই এই খাদ্য সামগ্রী নিয়ে থাকেন। করোনার একেবারে শুরু থেকে আমরা এই কার্যক্রম শুরু করেছিলাম, যা এখনো চলমান। আর এমন সংকটে খাবার পেয়ে খুশি উপকারভোগীরাও। এখান থেকে বিনামূল্যে আমরা খাবার সংগ্রহ করি। এই সংগঠনের বিতরণ ব্যবস্থা খুবই ভালো। সংকটকালীন এই সময়ে তাদের দেওয়া খাবার আমাদের অনেক উপকারে আসছে। তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। করোনা সংকট শুরু হওয়ার পর প্রত্যেকটি পৌর এলাকায় এভাবেই স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আর্থিক সংকটে থাকা মানুষদের খাবার দিয়ে আসছে। তাদের এই কার্যক্রম আরও অব্যাহত থাকবে। সংকটের মুহূর্তে এই খাবারগুলো পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে উপকারভোগীরা। মোহাম্মদ উসমান বাবু, সময় সংবাদ, প্যারিস। করোনা থেকে সেরে ওঠা 1/3 মানুষ দীর্ঘমেয়াদী স্নায়বিক ও মানসিক সমস্যায় ভুগছেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা প্রতিবেদনে এমন ভয়াবহ তথ্য উঠে এসেছে। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, করোনা থেকে সেরে ওঠার 6 মাসের মধ্যে 34% রোগীর স্নায়বিক ও মানসিক সমস্যা দেখা গেছে। এর মধ্যে 17% মধ্যে পাওয়া গেছে উদ্বেগ, উৎকণ্ঠাজনিত সমস্যা, আর মেজাজ নিয়ন্ত্রণে রাখতে না পারার সমস্যায় ভুগছেন 14%। 2019 সালের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া মহামারী করোনা নিয়ে দেশে দেশে চলছে বিস্তর গবেষণা। মহামারীর কারণে এমনিতেই বিষণ্ণতায় ভুগছেন বিশ্বের অধিকাংশ মানুষ। দীর্ঘদিন ঘরবন্দি থাকায় বেড়েছে পারিবারিক অশান্তিও। এর মধ্যে করোনা নিয়ে ভয়াবহ তথ্য দিল একদল গবেষক। ল্যান্ডসেট সাইকিয়াট্রি জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম সিএনএন জানায়, করোনা থেকে সেরে ওঠা 1/3 মানুষ দীর্ঘমেয়াদে স্নায়বিক ও মানসিক সমস্যায় ভুগছেন। যাদের হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাদের মধ্যে স্নায়বিক সমস্যা সবচেয়ে বেশি। হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নেওয়া রোগীদের ক্ষেত্রেও এমন সমস্যা দেখা গেছে। আমাদের গবেষণায় দেখা যাচ্ছে যে সাধারণ ফ্লু বা অন্যান্য শ্বাসজনিত সমস্যার তুলনায় করোনা আক্রান্ত রোগীদের মস্তিষ্কের রোগ ও মানসিক সমস্যা বেশি। এখন আমাদের দেখতে হবে 6 মাস পর কি ঘটে। করোনায় অসুস্থতার তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে এই হারও বেড়েছে। হাসপাতালে ভর্তি রোগীদের ক্ষেত্রে এই হার সবচেয়ে বেশি।
2,36,000-এর বেশি করোনা রোগীর হেলথ রেকর্ড নিয়ে এই গবেষণা চালানো হয়। রোগীদের অধিকাংশই যুক্তরাষ্ট্রের। এখন পর্যন্ত এ ধরনের এটি সবচেয়ে বড় পরিসরের গবেষণা। এতে দেখা গেছে প্রতি 50 জন করোনা রোগীর একজন মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে ইসেমিক স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। এই গবেষণার ফল করোনা রোগীদের চিকিৎসার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করেছে কাতার সরকার। বিধিনিষেধের আওতায় পড়েছে প্রবাসীদের বহু ব্যবসা প্রতিষ্ঠান। এতে করে কর্মহীন হয়ে পড়ার শঙ্কায় প্রবাসী বাংলাদেশিরা। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কাতারে করোনার ব্যাপক সংক্রমণ দেখা দেয় শুক্রবার থেকে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে সেলুন, বিউটি পার্লার, জিম, সুইমিং পুল, ওয়াটার পার্ক, জাদুঘর, সিনেমা হল, লাইব্রেরি ও নার্সারি সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। রেস্টুরেন্ট খোলা থাকলেও বসে খাওয়া যাবে না। সরকারি বেসরকারি অফিসগুলোতে 50% উপস্থিতি থাকবে। গণপরিবহন ও মেট্রোতে ধারণ ক্ষমতার 20% যাত্রী বহন করতে পারবে। এছাড়া রমজানে মসজিদে তারাবির নামাজ আদায় করা যাবে না, তবে 5 ওয়াক্ত নামাজ ও জুমার নামাজ মসজিদে অনুষ্ঠিত হবে। শপিং মল সহ আরো বহু ব্যবসা প্রতিষ্ঠানের উপরও আরোপ করা হয়েছে বিধিনিষেধ। নতুন বিধিনিষেধের কারণে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে প্রবাসী বাংলাদেশিদের। কর্মহীন হয়ে পড়ার শঙ্কায় অসংখ্য মানুষ। আমরা বাংলাদেশি প্রবাসী ভাইদের অনুরোধ করব কাতার সরকারের বিধিনিষেধকে মেনে চলার জন্য। এতে করে আমরা রেস্টুরেন্টে কর্মরত যারা আছি তাদের অনেক ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ জানে আমরা কিভাবে চলবো, কিভাবে দোকান ভাড়া দেব, কিভাবে এতটুকু পয়সা করবো, আমি কিছু বুঝতে পারতেছি না। কাতারে 26 লাখের বেশি জনসংখ্যার মধ্যে 10 লাখের বেশি মানুষকে বিনামূল্যে এরই মধ্যে ভ্যাকসিন দেওয়া হয়েছে। ভ্যাকসিন কার্যক্রম অব্যাহত থাকলেও কমানো যাচ্ছে না সংক্রমণ। দেশটিতে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা প্রায় 19,000। এ পর্যন্ত 40 জন বাংলাদেশি সহ করোনায় মারা গেছেন 322 জন। সময় সংবাদ, দোহা, কাতার। ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কত বড় দুর্ভোগ, এটা বলে বুঝাতে পারব না। এদিকে ঘুরিয়েছি, এখানে ভর্তি হইলাম, আবার আপনারা 40,000। করোনার দ্বিতীয় ধাক্কায় লন্ডভন্ড দেশের চিকিৎসা খাত। আইসিইউ তো দূরের কথা, হাসপাতালের শয্যাই যেন সোনার হরিণ। চট্টগ্রামে নমুনা পরীক্ষায় সীমাহীন ভোগান্তি। এক সপ্তাহে মেট্রো রেল প্রকল্পের প্রায় 50 জন করোনায় আক্রান্ত। বাড়তে পারে মেয়াদ। আগামী বছরের জুনে উদ্বোধনের আশা। চলতি মাসে দেশে আসছে প্রথম কোচ। অজ্ঞাত স্থান থেকে ফেসবুক লাইভে মামুনুলের হুমকি, বললেন স্ত্রীর কাছে সত্য গোপন, শরীয়ত সম্মত। শীর্ষ নেতার এমন কাণ্ডে বিব্রত হেফাজতের কোনো নেতা। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়।